বর্ষাকালে আমাদের পুকুরে শাপলা হয়। শীত গ্রীষ্মে এই পুকুর সম্পূর্ণ শুষ্ক হয়ে যায়, পুকুরের নিচে ঘাস গজায়। তখন পুকুরে শাপলা আর থাকে না। আবার সেই বর্ষাকাল আসে, তখন পুকুরটিতে জল জমে পুনরায় শাপলা গজায়। এই হলো শাপলার কাহিনী। শাপলার ফুল, শাপলার পাতা ছন্দে ছন্দে দুলে যায়। অনুপ্রাস, চিত্রকল্প ইত্যাদি সমেত। এবং পুকুরটিও চিন্তাশীল, সৃষ্টিশীল। পুকুরের আনন্দ বেদনা পাতা হয়ে ফুল হয়ে ফুটে ওঠে পৃথিবীতে, এই বিশ্বলোকে। শাপলার ফুলে ফুলে পাতায় কখনো মিল থাকে, মিল কখনো থাকে না। বর্ষাকালে আমাদের পুকুরে শাপলা হয় কবিতার শিরোনাম। কবিতাটি লিখেছেন আমার ভীষণ প্রিয় কবি বিনয় মজুমদার। ভীষণ মেটাফোর ব্যবহার করে তৈরি করা এই কবিতাটিতে যে কথা বলা হয়েছে, সেই কথায় কিন্তু আমরা বুঝতে পারি আমাদের মানব জন্মের কথাই বলা হয়েছে। আমরা এই যে একে অপরের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছি, আমাদের স্বভাব, আমাদের চরিত্র, আমাদের কথা, আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, ঐতিহ্য সব কিছুর সাথে হয়তো আমাদের মিল নেই, কিন্তু কোথাও একটা মিল কিন্তু থেকে যায়। ঋতুভেদে, মৌসুম ভেদে, দিনে দিন যাপনে আমরা কিন্তু একে অপরের পরিপূরক হয়ে বাঁচি। সবাইকে বর্ষার অনেক অনেক শুভেচ্ছা এই সকালে। শুভ সকাল জানাই, আমন্ত্রণ জানাই সকাল 24-এ। আজ বৃহস্পতিবার 5 আষাঢ় 1432 বঙ্গাব্দ, 19 জুন 2025 খ্রিস্টাব্দ। সঞ্চালনা করছি আমি তাসনুফা মোহনা। প্রিয় দর্শক, আজ সকাল সকাল বর্ষার সকালে শুভেচ্ছা জানিয়েছি, তাই চলুন এই বর্ষাকালের আবহাওয়ার তথ্য আপনাদেরকে জানাই। গত 24 ঘন্টার আবহাওয়ার তথ্য এবং আজকের সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে দিচ্ছি অনুষ্ঠানের শুরুতেই। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 30.5 ও সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ 32 ও সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ 32 ও সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ 30.2 ও সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ 3.5 ও সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ 27.3 ও সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ 29 ও সর্বনিম্ন 24.5 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ 28 ও সর্বনিম্ন 25.9 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে 23.3 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 32.5 ডিগ্রি সেলসিয়াস। আজ প্রায় সকল বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আজ সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া বার্তায় যেমনটা শুনছিলেন যে দেশ জুড়ে ভারী বৃষ্টি এবং দমকা হাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ। প্রিয় দর্শক, আপনাদেরকে নিয়ে যাচ্ছি আজ সমুদ্র বন্দরগুলোতে যে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে দেওয়া বলা হয়েছে সেই খবর জানাতে। তাই ভোলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আদিল হোসেন তপু। তপু, শুভ সকাল আপনাকে। আমরা আবহাওয়া বার্তা শুনছিলাম এবং বান্দরবানে সর্বনিম্ন তাপমাত্রা দেখাচ্ছিল 23.3 ডিগ্রি সেলসিয়াস এবং বলা হচ্ছে যে সারা দেশেই হালকা দমকা হাওয়া এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তাই জানতে চাইছি ভোলার সমুদ্র বন্দরে কি পরিস্থিতি? তপু, প্রকৃতিতে বাংলার আষাঢ় কিন্তু চলে আসছে। আষাঢ় কিন্তু চলে
এই আষাঢ়ের প্রথম দিকে আমরা যেটি দেখতে পেয়েছিলাম যে তাপমাত্রা কিছুটা বেশি ছিল, তবে এটি আসলে খোলা ছেড়ে বের হয়ে আসছে। বর্তমানে বঙ্গোপসাগর সৃষ্ট লঘুচাপের প্রভাবে কিন্তু এটি লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর ফলে 4টি সমুদ্র বন্দরকে 3 নম্বর সিগন্যাল সতর্কতার সঙ্গে দেখানো হয়েছে এবং এর প্রভাব কিন্তু ভোলাতেও পড়তে শুরু করেছে। গত 2 দিন ধরে ভোলায় কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে। 24 ঘন্টায় 39 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও কিন্তু এই মুহূর্তে থেমে থেমে বৃষ্টিপাত, আকাশ মেঘাচ্ছন্ন এবং কিছুটা গোমট অবস্থা পরিণত হয়েছে। ইতিমধ্যেই নৌবন্দর যেহেতু 3 নম্বর সতর্কতার সঙ্গে দেখাতে বলা হয়েছে, সেই ক্ষেত্রে ভোলার সাথে 4টি রুটের কিন্তু লঞ্চ চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে, বেতুয়া, মনপুরা, ভোলা, লক্ষ্মীপুর। সেই ক্ষেত্রে এই অঞ্চলের যারা লঞ্চ যোগাযোগে চলাচল তারা কিন্তু তাদের চলাচলের ক্ষেত্রে কিছুটা ব্যাহত হচ্ছে। অন্যদিকে যারা সাগরে মাছ ধরতে গিয়েছিলেন তাদেরকে ইতিমধ্যেই নদীতে কিনারে এসে কিংবা নিরাপদে মাছ ধরতে বলা হয়েছে। তো সেই ক্ষেত্রে একটু ঝুঁকি থেকেই যায়, কেন এখনো অনেক জেলেরাই কিন্তু সাগর থেকে উঠে আসেনি। অন্যদিকে কিন্তু আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী এই বৃষ্টিপাত আরো কয়েকদিন থাকবে, তো সেই ক্ষেত্রে মানুষের জীবন মানে কিছুটা প্রভাব পড়তে শুরু করেছে। তবে এই মুহূর্তে যারা বৃষ্টিতে ভিজবেন তাদের ক্ষেত্রে স্বাস্থ্য বিভাগের তথ্য বলা হয়েছে যে যেন বৃষ্টিতে না ভিজে, তাহলে হয়তোবা জ্বর সহ বিভিন্ন রোগ আক্রান্ত থেকে হওয়ার সম্ভাবনা কম থাকবে। অন্যদিকে ভোলার সাথে যে এই নৌপথে সবচেয়ে ঝুঁকিটা আমাদের বেশি থাকে। এই সিগন্যালের মধ্যে কিন্তু নদী উত্তাল হয়েছে এবং নদীর কিছুটা এই মুহূর্তে উত্তালও হয়েছে। তো সেই ক্ষেত্রে নিম্ন অঞ্চলগুলো আমাদের প্লাবিত হয়, পানি বাড়তি হওয়ার কারণে প্লাবিত হয়। সেক্ষেত্রে তাদেরকে একটু নিরাপদ আশ্রয় থাকার জন্য বলা হয়েছে। সব মিলিয়ে ভোলার এই 3 নম্বর সিগন্যালের কারণে কিন্তু একরকম গোমট আবহাওয়া বিরাজ করছে। তবে এটি আবহাওয়া তথ্য এটি আরো 2-3 দিন থাকবে, তো এটি আস্তে আস্তে কেটে যাবে। তো তাসলিমা, এই ছিল ভোলা থেকে সর্বশেষ খবর। আদিল, অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আদিল হোসেন তপু এবং জানাচ্ছিলাম আপনাদেরকে ভোলার খবরাখবর। বর্ষাকাল চলছে, আজ 5 আষাঢ়। স্বভাবতই সেই আষাঢ় এবং বর্ষার যে ভারী বৃষ্টিপাত সেটি সারা দেশ জুড়েই বিরাজ করছে। গত কয়েকদিনে এই বৃষ্টির পাশাপাশি উজান থেকে নেমে আসা চলে সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। এরই সাথে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। নদী এলাকার খবর জানাতে এবারে সিরাজগঞ্জ থেকে যুক্ত করছে সহকর্মী হিরকগুনকে। হিরক, শুভ সকাল আপনাকে। ভোলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়েই চলেছে দিনকে দিন এবং যেখানে আপনি আছেন সিরাজগঞ্জে নদী ভাঙনের যে জায়গাটায়, সেখানেও দেখতে পাচ্ছে আকাশ ভীষণ মেঘাচ্ছন্ন। তো সেখানকার আবহাওয়ার পরিস্থিতিকে এবং সেই সঙ্গে জানাবেন নদী ভাঙনের কারণে এই যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেখানকার জনপদ, এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি কোথায়? শুভ সকাল আপনাকেও। গত কয়েকদিন ধরেই কিন্তু সিরাজগঞ্জে টানা বৃষ্টিপাত হচ্ছে। আজকেও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং এই টানা বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা ঢলের পানিতে কিন্তু যে সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ের সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়ারি গ্রামে কিন্তু নদী ভাঙন রয়েছে। আমরা ঠিক এই ভাটপিয়ারি গ্রামে রয়েছি। যদি আপনাদের একটু দেখাই, দেখবেন যে ঠিক এই সদর উপজেলার একটি ভাটপিয়ারি গ্রাম। এই গ্রামে এবছর শুষ্ক মৌসুম থেকেই কিন্তু নদী ভাঙন শুরু হয়। মাঝে কিছুদিন এ ভাঙন রোধ হলেও কিন্তু আবারও নতুন করে কিন্তু ভাঙছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গতকাল কিন্তু এই যে স্থানটিতে আমরা দেখাচ্ছি, আকস্মিকভাবে কিন্তু এই স্থানে কিন্তু বেশ কিছু এলাকা কিন্তু নদী গর্ভে চলে যায়। ঠিক এই ভাঙন রক্ষায় পানি উন্নয়ন বোর্ড যে বালি ভর্তি যে সিসি বস্তা ফেলছিল, সেই বস্তা সহ কিন্তু জিও বস্তা সহ কিন্তু হঠাৎ করেই কিন্তু ডেবে গেছে, যে কারণে এই এলাকার মানুষের কিন্তু একটি দুশ্চিন্তায় পড়েছে। কারণ এখন বর্ষাকাল চলছে, ঠিক বর্ষাকালের শুরুতেই কিন্তু এই যমুনা নদী কিন্তু সিরাজগঞ্জের ভাটপিয়ারিতে আগ্রাসী রূপ নিয়েছে। যদি আপনাদের একটু যমুনা নদী দেখায়, দেখবেন যে আজকে কিন্তু যমুনা নদী বেশ উত্তাল রয়েছে, সেই সাথে কিন্তু স্রোত রয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে গত কয়েকদিন ধরে যমুনা নদীর পানি বৃদ্ধির পরে একটু একটু করে কমছে। তারপরেও কিন্তু সিরাজগঞ্জের যেটি সদর উপজেলার ভাটপিয়ারি গ্রামে কিন্তু আসলে সেই নদী ভাঙন রয়েছে। তবে এলাকাবাসীর যেটি অভিযোগ যে শুষ্ক মৌসুমে যদি পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এই ভাঙন রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হতো, তাহলে কিন্তু আজকের এই পরিস্থিতি হতো না। এবং এছাড়াও যে
বালি ভর্তি যেটি জিও ব্যাগ এই ভাঙন রোধে নিক্ষেপ করা হচ্ছে সেগুলো আসলে পরিকল্পিতভাবে না ফেলার কারণেই কিন্তু এই বালি ভর্তি জিও ব্যাগ সহই কিন্তু এই যমুনা নদীর ভাঙনের কবলে কিন্তু পড়ছে এলাকাটি এবং ইতিমধ্যেই এই এলাকার বেশ কিছু ফসলি জমি কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং প্রতিদিনই কিন্তু একটু একটু করে কিন্তু ভাঙছে। তবে তাদের এলাকাবাসীর যেটি দাবি যে এই ভাঙন রোধে যদি পানি উন্নয়ন বোর্ড জরুরি পদক্ষেপ গ্রহণ না করে তাহলে কিন্তু এই যে স্থানটিতে কিন্তু বর্ষা মৌসুমে একটু মারাত্মক আকার ধারণ করবে। তাদের দাবি যে ভাঙন রোধে যাতে পানি উন্নয়ন বোর্ড দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। তাসনুবা। হিরুক, অসংখ্য ধন্যবাদ সাথে যুক্ত হওয়ার জন্য। দুটো বিষয়ে আমরা এখানে লক্ষ্য করলাম যে জিও ব্যাগ ঠিক মতো না ফেলার কারণেও কিন্তু নদী ভাঙন রোধ করা যাচ্ছে না এবং অপরদিকে ফসলি জমিও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। সিরাজগঞ্জের কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছে, এ ব্যাপারে নিশ্চয়ই তারা দ্রুত পদক্ষেপ নেবেন। চলে যাচ্ছি পত্রিকার সংবাদ শিরোনামগুলোতে। শুরুতেই যথারীতি সমকাল। সমকালে আজ বেশ কিছু সংবাদ শিরোনাম হয়েছে, কিন্তু প্রথম পাতায় ফল নিয়ে একটি ফিচার করা হচ্ছে, সেইটি আমি পড়ে দিচ্ছি। সুফলা এক বাংলাদেশ। এখানে ফল উৎপাদনের 10 বছরের চিত্র, দেশের শীর্ষ 10 ফল কি কি, রপ্তানি কী সব ফল হয় এবং কি কি ফল বাজারে রপ্তানিতে শীর্ষ রয়েছে সে বিষয়ে আলোকপাত করা হয়েছে। চলে যাচ্ছি সংবাদ শিরোনামগুলোতে। প্রথমেই আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যে সংঘাত জড়াচ্ছে যুক্তরাষ্ট্র, প্রস্তুত ইরানও। ইসরায়েল তেল আবিবের আহ্বানে সাড়া দিতে নানা প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের। ইউরোপের 3 ঘাঁটিতে 30টি যুদ্ধ বিমান পাঠিয়েছে ওয়াশিংটন। এদিকে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর বিপক্ষে বিএনপি সহ 6 দল পক্ষে জামায়াত, এনসিপি। ঐকমত্য কমিশনের সংলাপ, গণভোট চায় ইসলামী আন্দোলন, মৌলিক সংস্কার না হলে সনদে সই নয়। বিদ্যুৎ করিডোর প্রকল্প বাতিল করছে ঢাকা। বাংলাদেশিদেরকে ইরান থেকে পাকিস্তান হয়ে ফেরানোর পরিকল্পনা। ইশরাকের মেয়র আন্দোলনে ভুগছে 1.25 কোটি নাগরিক। এবার ব্যানারে লেখা নির্বাচিত মেয়র। বৈধতা না থাকলেও মশক নিধন কর্মসূচির উদ্বোধন। পড়ছি প্রথম আলো। এখানেও ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গটাই শিরোনাম হয়েছে। হামলায় যুক্তরাষ্ট্রকে জড়াতে চায় ইসরায়েল, ইরানের হুঁশিয়ারি। ট্রাম্পের নেতৃত্বে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদে বৈঠকে যুক্তরাষ্ট্র ইরানে হামলা করবে কি না তা নিয়ে আলোচনা। সাংবিধানিক কাউন্সিল নিয়ে দলগুলো একমত হয়নি। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়েও ঐক্যমত্য হয়নি। কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আজ আবার আলোচনা। বৃষ্টি আর আফসোসের একদিন গেল টেস্ট। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ প্রথম ইনিংসে 151 ওভারে 480 রান, 9 উইকেট। এবং ইরান কখনো আত্মসমর্পণ করবে না, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিলেন আয়াতুল্লাহ খামেনি। কালের কণ্ঠ পড়ছে এবারে। কমছে আয়, বাড়ছে দায়। দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন, বাজেটে প্রত্যাশার বাস্তবায়ন দেখছি না। 11 মাসে রাজস্ব ঘাটতি হয়েছে 1 লাখ কোটি টাকা। সরকারি খাতের ঋণ প্রায় 23 লাখ কোটি টাকা। এদিকে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করালেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আবাসন খাত ক্রান্তিকাল অতিক্রম করছে। বিশেষ সাক্ষাৎকার মোস্তফা কামাল মহিউদ্দিন। ট্রাম্পের প্রস্তাবে খামেনির না। বিশেষ সাক্ষাৎকারে কূটনীতিক হুমায়ুন কবির। বাংলাদেশের বিপদ বহুমুখী। কেন্দ্রীয় চরিত্রে সেই মুশফিক, পার্শ্বচরিত্রে বা লিটন। পঞ্চম উইকেটে 149 রানের জুটি গড়ে বাংলাদেশের রানটা 500-র কাছাকাছি নিয়ে গেছেন মুশফিক লিটন দল। এনসিসি ও রাষ্ট্রপতি নির্বাচন প্রশ্নে ঐকমত্য হয়নি। ঐকমত্য কমিশনের সংলাপ, সিপিবি, গণফোরাম সহ কয়েকটি দলের ওয়াকআউট। প্রধান উপদেষ্টার আশ্বাসে সংলাপে ফিরেছে জামায়াত। এই ছিল কালের কণ্ঠ। পত্রিকা পরিবর্তন করছি, পড়ছি দৈনিক ইত্তেফাক। আত্মসমর্পণ করবে না ইরান, যুদ্ধ জড়াতে পারে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের নির্দেশে বাস্তবায়নে প্রস্তুত সেনাবাহিনী, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। হস্তক্ষেপ করলে যুক্তরাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হবে বললেন আয়াতুল্লাহ খামেনি। ইরানে হামলায় জড়িত হতেও পারি, নাও হতে পারি বললেন ডোনাল্ড ট্রাম্প। এবং সেই সঙ্গে আবারও সেই বাংলাদেশের টেস্টের খবরাখবর, রানের পাহাড়, বৃষ্টিতে ছন্দপতন। সবশেষে পড়ছি যুগান্তর, সত্যের সন্ধানে নির্ভীক। বিপজ্জনক আগামী 24 ঘন্টা ইরান ইসরায়েল তুমুল লড়াই। প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান। ইসরায়েলের আকাশ ইরানের নিয়ন্ত্রণে।
ইরান কখনো আপোষ করবে না, যুদ্ধ শুরু বললেন খামেনি। মার্কিন হস্তক্ষেপে চীনের কড়া বার্তা, যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্ব চলবে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দলগুলোর বৈঠক, এনসিসি গঠনে মতবিরোধ। এই ছিল আজকের সংবাদ শিরোনাম। এবারে সকাল 24 থেকে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে এসে থাকছে অন্যান্য আয়োজন, সাথে থাকুন। আমন্ত্রণ আরও একবার, দেখছেন সকাল 24, সাথে আছি আমি তাসনুভা মোহনা। এদিকে হঠাৎ করে জয়পুরহাটের বাজারে কাঁচা মরিচের দরপতন, কেজি প্রতি 10 টাকায় বিক্রি করে বিপাকে এখন কৃষক। জয়পুরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ, তার কাছ থেকে শুনবো বিস্তারিত। হারুন, শুভ সকাল জানাই আপনাকে। সবসময় প্রান্তিক কৃষক চায় তার শস্যের ফলন ভালো হোক, কিন্তু ফলন ভালো হওয়াতেই বিপত্তি হয়েছে এবারে জয়পুরহাটের কৃষকের। হঠাৎ করে কাঁচামরিচের দাম পড়ে গেছে। আমরা সম্প্রতি দেখলাম যে রাজশাহীতেও এবং নাটোরেও আমের দাম পড়ে গেছে, এদিকে জয়পুরহাটে কাঁচামরিচের দাম পড়ে গেছে। এটা কি আসলে কোনোভাবে কাকতালীয় ব্যাপার, নাকি কোনো সিন্ডিকেটের কারণে হচ্ছে? হারুন। তাসনোভা, শুভ সকাল। জয়পুরহাটে কিন্তু হঠাৎ করেই এই কাঁচা মরিচের যেটি সে দরপতন ঘটেছে। বিগত সময়গুলো এই সময় যেটা ছিল সে সময় কিন্তু কাঁচা মরিচ মানে দাম ছিল ঊর্ধ্বমুখী, মানুষের ক্রয় ক্ষমতার কিন্তু বাহিরে ছিল। কিন্তু হঠাৎ করে জয়পুরহাটে আজকের বাজারে পাইকারিতে বিক্রি হচ্ছে 1 কেজি কাঁচা মরিচ 7 থেকে 8 টাকা, সেটি খুচরা বাজারে গিয়ে 12 থেকে 15 টাকা কেজি দরে। তো আমরা কৃষকদের সঙ্গে কথা বলেছি, কৃষকরা যেটি জানিয়েছেন যে 1 কেজি মরিচ উৎপাদন এবং উত্তোলন সবকিছু খরচ মিলে তাদের 22 থেকে 23 টাকা পড়ে যাচ্ছে, কিন্তু সেখানে তারা বাজারে নিয়ে গিয়ে সেই মরিচ বিক্রি করছেন তারা 7 থেকে 8 টাকায়, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো এই অবস্থায় কিন্তু তারা মরিচ কিন্তু জমি থেকে উঠাচ্ছেন না। তার কৃষকরা যেটা বলছেন যে আমাদের যদি উৎপাদন খরচে যদি না আসে, জমি আমাদের যে ক্ষতি হয় এটা উত্তোলন করে বাজারে নিয়ে গিয়ে, তো এই কারণেই কিন্তু তারা অনেকে উত্তোলন করছেন না। আবার অনেক কৃষক বলেছেন যদি আমরা উত্তোলন না করি জমিগুলো, এখন যে মরিচ আছে এটি নষ্ট হবে, সাথে যে ফুল আসছে পরবর্তীতে মরিচের আরও যে এখানে পরাগণ ঘটবে সেগুলো কিন্তু এখানে হবে না, মরিচের চাহিদাটা অনেক বাড়বে, কিন্তু সে মুহূর্তে মরিচ পাওয়া যাবে না, দাম আবার বাজারে বৃদ্ধি পাবে। তো সব মিলিয়ে কিন্তু আমরা এখানে কৃষকদের সঙ্গে আরেক কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে বিগত সময়গুলোতে মরিচের দাম বেশি থাকার কারণে কিন্তু এবার চাষ করেছেন অধিক হারে। গত বছর যে চাষ হয়েছিল জমিগুলো তার চেয়ে দ্বিগুণ জমিতে চাষ করেছেন, উৎপাদনও ভালো হয়েছে। তো বর্তমানে একটু ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কিন্তু মরিচের উৎপাদন আরও বৃদ্ধি পেয়েছে। তো এ কারণে কিন্তু মরিচের যে বাজারে যা চাহিদা আছে চাহিদার তুলনায় উৎপাদন বেশি, এ কারণেই কিন্তু দামের যে দরপতন ঘটেছে। তো কৃষকরা যেটা জানিয়েছেন যে আমরা যদি এমন অবস্থায় পড়ে থাকি তাহলে কিন্তু মরিচ নিয়ে কিন্তু সামনের যে আরও দিনগুলো আছে সেখানে আরও দাম বৃদ্ধি পাবে, মরিচ নষ্ট হয়ে যদি এখন যায়, গাছ নষ্ট হয়ে যায়। তো সব মিলিয়ে কৃষি বিভাগের সাথে আমরা কথা বলেছি, কৃষি বিভাগ যেটা জানিয়েছেন যে সঠিক পরিকল্পনা না করার থাকার কারণে কিন্তু কৃষকরা এই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা পরিকল্পনা করে কোনো ফসল উৎপাদন করছেন না। তো ফলে কিন্তু কৃষকদের এই যে চাষে বা বিভিন্ন ফসল চাষে যারা অন্যান্য যে ফসলগুলো আছে সেই চাষে কিন্তু উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন, কিন্তু কৃষকরা যেটা হয় যে একটি ফসলের দাম যখন বেশি থাকে সেই ফসলের প্রতি কিন্তু তারা ঝুঁকিয়ে পড়ে এবং দাম কিন্তু সেটি নিয়ে তারা অনিশ্চয়তার মধ্যে পড়ে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তো কৃষি বিভাগ যেটা বলছেন, তো এই ব্যাপারে কৃষকদের সাথে পরামর্শ করছেন, পরামর্শ করে যে যাতে সঠিক নিয়মে যে চাহিদা মোতাবেক যে ফসলগুলো আছে সেই ফসলগুলো কিন্তু আবাদ করার পরামর্শ দিচ্ছে। তো আমরা যেটা দেখেছি এ সময় যে জমিগুলোতে পাট বা কচু, বেগুন, অন্যান্য ফসল আবাদ হতো সেই জমিগুলোতে কিন্তু এখন মরিচের আবাদ হয়েছে এবং একদম মাঠ জুড়ে কিন্তু এখন মরিচের যে একদম সেটি সমারোহ। তো মরিচে এখন যে বর্তমানে যে অবস্থা, এই অবস্থা যদি বাজার যদি একটা নিয়ন্ত্রণ না থাকে তো কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। তো এই ছিল জয়পুরহাট থেকে কাঁচা মরিচের সর্বশেষ খবর। তাসনুভা। হারুন, অসংখ্য ধন্যবাদ সাথে যুক্ত হবার জন্য। আমরা তথ্য শুনছিলাম হারুনুর রশিদের কাছ থেকে জয়পুরহাট থেকে, এবং চাষিরাই যেহেতু বাংলাদেশের প্রাণ, আমরা আশা করি তাদের সমস্যা দ্রুত নিরসন হবে। এবারে তুলা চাষ প্রসঙ্গ। তুলা চাষে দেশকে সমৃদ্ধ করতে চায় সুদান প্রবাসী বাংলাদেশে। উচ্চ ফলনশীল বীজ আর প্রযুক্তি দিয়ে এগিয়ে নিতে চায় তুলা চাষকে। তাদের এই পরিকল্পনা সফল হলে কমবে তুলা আমদানি, সাশ্রয় হবে বিপুল পরিমাণের বৈদেশিক মুদ্রা।
কর্মসংস্থান হবে বহু মানুষের। চলুন দেখে আসি এ নিয়ে এবার একটি প্রতিবেদন। সুদানে ৩২,০০০ বিঘা জমিতে কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে তুলা চাষ করেন প্রবাসী আবুল খায়ের ও কামাল গাজী। এই অভিজ্ঞতা ও প্রযুক্তিকে দেশে কাজে লাগাতে চান এই প্রবাসীরা। আমি সুদান থেকে 3টা জাতের বীজ দেই, যেগুলো ইথিওপিয়া হয়ে ঘুরে আমাদের দেশে পাঠাই এবং আমরা এখানে এটা চাষ করি। চাষ করার পরে দেখলাম যে খুব ভালো ফলন আসছে। শিক্ষিত যুবক যারা আছে, স্টুডেন্ট যারা আছে, যে স্টুডেন্টদের লেখাপড়ার মাঝখানে যদি তারা এই তুলা চাষে উদ্বৃত্ত হয়, তাহলে এটা আমাদের একটা বিশাল ইনকাম। গেল বছরে $26 বিলিয়ন তুলা আমদানি করেছে বাংলাদেশ, যা পুরো বিশ্বে দ্বিতীয়। চলতি বছর যা বেড়ে দাঁড়িয়েছে $35 বিলিয়ন। দেশে তুলা চাষ বাড়ানো গেলে কমবে আমদানি, সাশ্রয় হবে বিপুল পরিমাণের বৈদেশিক মুদ্রা। তথ্য বলছে বর্তমানে দেশে তুলার চাহিদার 70% চাষ হয় যশোর অঞ্চলে, যেখানে কর্মসংস্থান হচ্ছে অনেকের। তরুণ উদ্যোক্তাদের আগ্রহ বাড়ায় সরকারি সহায়তা ও সহজ শর্তে ঋণ চান তারা। আমরা সরকারের কাছ থেকে যেটা চাচ্ছি, ডোর টু ডোর প্রত্যেকটা চাষির কাছে প্রণোদনা দেওয়ার জন্য দিলে তুলা চাষটা ডেভেলপ করা সম্ভব হবে। তুলা চাষটা আমাদের এলাকায় বেশি বেশি হোক, আমরা নারী পুরুষ দুজনেই কাজ করি। তুলা চাষে সরকারের সহযোগিতা ও পরিকল্পনার কথা জানালেন তুলা উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। গত বছর থেকে আমরা 12,375 জন চাষি ভাইকে আমরা প্রণোদনার আওতায় এনেছি এবং প্রায় 10 কোটি টাকা আমরা প্রণোদনা বিভিন্ন উপকরণ আমরা বিতরণ করেছি এবং এই বছরও এই কার্যক্রম অব্যাহত থাকবে। চলতি মৌসুমে যশোর অঞ্চলে 17,500 হেক্টর জমিতে প্রত্যাশা প্রায় 60,000 মেট্রিক টন তুলা উৎপাদনের। রেজাউল করিম লিটন, চ্যানেল 24, চুয়াডাঙ্গা। জানাছিলাম তুলা চাষ প্রসঙ্গে, এবং এ হচ্ছে বাংলাদেশের জন্য এক আশার বাণী। এই তুলা চাষ যদি সত্যি বাংলাদেশে ছড়িয়ে যেতে পারে, তাহলে কিন্তু তরুণ উদ্যোক্তাই শুধু নয়, বাংলাদেশের জন্য কিন্তু এটি খুব ইতিবাচক প্রভাব পড়বে। এবারে চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে, এবং সেই প্রসঙ্গ হচ্ছে জন্মদিনের শুভেচ্ছা। যাদের আজকের দিনে জন্মদিন, তাদেরকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, অভিবাদন, শুভ জন্মদিন। এবারে জানাবো পৃথিবী বিখ্যাত কারা কারা আছেন এবং কি কি কারণে তারা কীর্তিমান হয়েছেন, তাদের মধ্যে কাদের কাদের আজকের দিনে জন্মদিন। চলুন জেনে নেওয়া যাক। 1922 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ডেনীয় পরমাণু পদার্থবিদ নিলস বোর। 1975-এ যৌথভাবে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান তিনি। পারমাণবিক নিউক্লিয়াসে যৌথ গতি ও কণার গতির মধ্যকার সংযোগ আবিষ্কার এবং এই সংযোগের উপর ভিত্তি করে পারমাণবিক নিউক্লিয়াসের কাঠামো তত্ত্বের বিকাশের জন্য নোবেল পুরস্কার পান। 1947 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ব্রিটিশ ভারতীয় ঔপন্যাসিক ও প্রাবন্ধিক আহমেদ সালমান রুশদি। তার দ্বিতীয় উপন্যাস মিডনাইটস চিলড্রেন 1981 সালে ম্যান বুকার পুরস্কার অর্জন করে। 2007 সালের জুন মাসে রানী দ্বিতীয় এলিজাবেথ সাহিত্যে বিশেষ অবদানের জন্য তাকে নাইট ব্যাচেলর উপাধিতে ভূষিত করেন। 1962 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় অভিনেতা আশিস বিদ্যার্থী। তিনি একাধারে হিন্দি, তেলেগু, তামিল, মালয়ালম, ইংরেজি, মারাঠি এবং বাংলা চলচ্চিত্রে কাজ করেন। তিনি খলনায়ক চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত। 1978 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন অভিনেত্রী ও নৃত্যশিল্পী জোই ইয়াডিয়া স্যালডেনা নাজারিও। ফেসের নাটকশালার দলের সাথে তার অভিনয়ের পর ল অ্যান্ড অর্ডারের 1992 সালে একটি পর্বের দ্বারা সালডেনা অভিনয়ের পর্দায় অভিষেক করেন। 1985 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী কাজল আগরওয়াল। তার সফল চলচ্চিত্র পেশার মাধ্যমে তিনি দক্ষিণ ভারতে জনপ্রিয়তা অর্জন করেছেন। কিউ হো গায়া না চলচ্চিত্রের মাধ্যমে বলিউড চলচ্চিত্র শিল্পে তার আত্মপ্রকাশ ঘটে। আরও একবার আজকের দিনে জন্ম নেওয়া সবাইকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আর সব কিছুকে ছাপিয়ে বর্ষাকালটা এজন চোখের সামনে পরিপুষ্ট হয়ে উঠেছে। বর্ষার নেতিবাচক প্রভাবকে একদিকে সরিয়ে রেখে আমরা বর্ষা যাপনের যে সুন্দর দিকগুলো আছে, চলুন সেগুলো যাপন করি। শুভ সকাল আরও একবার জানিয়ে শেষ করছি আজকের সকাল 24।